বাংলাদেশের এখন সম্ভবত সবচেয়ে বড় জাতীয় ইস্যু আমাদের ক্রিকেট দলের পারফরমেন্স। সামনে হ্যাঁ না ভোট অনেক কিছু আছে, এগুলো বড় ইস্যু না। বড় ইস্যু হচ্ছে ক্রিকেট দলের পারফরমেন্স। খুবই স্বাভাবিক, একটা জাতির জন্য আসলে তার বিনোদন, তার খেলাধুলার পারফরমেন্স গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাটায় আমাদের ন্যাশনাল টিম যেভাবে উত্থান পতনের ভিতর দিয়ে যাচ্ছে, আসলে পতনের ভিতর দিয়ে যাচ্ছে, একটা করে ফরম্যাটে পতন বাড়তেছে। এই ওয়ানডেটার পতন হলো, টেস্ট তো পতন হয়ে আছেই, এখন টি-20টাতেও হলো। মূল ব্যাপারটা হচ্ছে জাতীয় দলের পারফরমেন্স নাই, আরো অনেক ক্রাইসিস আছে, অনেক। কিন্তু আপাতত সবচেয়ে বেশি যেটা চোখে পড়তেছে সেটা হচ্ছে ন্যাশনাল টিমের পারফরমেন্স নাই। ন্যাশনাল টিমের পারফরমেন্স নাই, ন্যাশনাল টিমের খেলোয়াড়রা যাচ্ছে তাই পারফর্ম করতেছেন, এই নিয়ে সবাই খুব ক্ষুব্ধ, খেলোয়াড়দের গালিগালাজ করতেছেন। কিন্তু এটাও সত্যি যে আমরা নিজেরাই বুঝতেছি যে দেয়ার আর সামথিং রং বিহাইন্ড দ্য সিন। এবং সেটা নিয়ে আমরা অনেকে অনেক দিন ধরে কথা বলতেছি যে জাতীয় দল পরিচালনার দায়িত্বে যারা থাকেন, মানে সোজা ভাষায় ক্রিকেট অপারেশনস কমিটি এবং তার আশেপাশে যারা থাকেন, তারা প্রপারলি সব টিমের সঙ্গে যে সমন্বয় করাটা, এগুলো ঠিকমতো করতেছেন না, সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না, অপেশাদার সিদ্ধান্ত নিচ্ছেন। এগুলো মিলেই আজকে এই জায়গায় আসে। অ্যাট লাস্ট বিসিবি এই জিনিসটা অ্যাকনলেজ করছে। বিসিবি সভাপতি বুলবুল ভাই সম্প্রতি একটা পডকাস্টে বলছেন, শান্তকে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল এটা খুব অপেশাদার ছিল। বোঝা যাচ্ছে যে কোন জায়গাটায় উনি কথা বলতে চাচ্ছেন। আরেকটা সিদ্ধান্ত বিসিবি নিচ্ছে যে জাতীয় দল পরিচালনার জন্য ওনারা শুধু ক্রিকেট অপারেশনসের উপরে নির্ভর করবেন না, ওনারা একটা ছায়া কমিটি করছেন। এই পুরো ব্যাপারটা আসলে ইঙ্গিত করে যে ক্রিকেট অপারেশনসের যে চেয়ারম্যান ফাহিম ভাই, তিনি আসলে তার কাজটা ঠিকমতো করতেছেন না বলে আসলে এত কিছু ঘটতেছে। এখন আমি এই জায়গাটা একটু অন্য ভঙ্গিতে কথা বলতে চাই। এই আমরাই তো ফাহিম ভাইকে বোর্ডে নেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছি, আমরাই বলছি ফাহিম ভাইকে দিয়েই ক্রিকেটের উন্নয়ন সম্ভব, আমরাই বলছি যে ফাহিম ভাই ক্রিকেট গুরু। তাহলে আজকে ফাহিম ভাই এই যে একটা ব্যর্থতার চক্রে পড়লেন, এবং সেটাও আবার আমরাই বলতেছি যে ফাহিম ভাইরে দিয়ে এটা হবে না, হচ্ছে না, এই কথাটা তো আমরাই বলতেছি। এই পরস্পর বিরোধী অ্যাটিটিউড আমাদের কেন? আসলে কি আমরা পরস্পর বিরোধিতা করতেছি, নাকি আমরা ঠিক আছি, ফাহিম ভাই ভুল জায়গায় আছেন? এই জিনিসটা আজকে একটু আলোচনা করি। দেখেন, ফাহিম ভাইয়ের বোর্ডে নেওয়া বা বোর্ডের খুব গুরুত্বপূর্ণ পদে দেওয়ার যে সুপারিশ করা বা হইচই করা, সেই কাজগুলো শুরুর দিকে যে লোকগুলো করছে, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে পারি যে তাদের মধ্যে ছোট একজন আমি খুব চিল্লাপাল্লা করছি যে ফাহিম ভাইকে বড় পদে চাই। এটা একটা কারণ হচ্ছে ফাহিম ভাই বড় বড় কাজ করতেছিলেন বিসিবিতে, বিসিবির চাকুরে হিসাবে, বিসিবির কর্মকর্তা হিসাবে, কিন্তু ফাহিম ভাইকে খুব বাজেভাবে বের করে দেওয়া হয়েছে। মানে বের করে দেওয়া হয় নাই, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, উনি নিজে রাগ করে চলে আসছেন ওখান থেকে। এবং ফাহিম ভাই বাংলাদেশের ক্রিকেটে কি অবদান, এটা তো আজকে নতুন করে বলার কিছু নাই। ফলে এই লোকটাকে আমরা বিসিবিতে চাচ্ছিলাম যে নেতৃস্থানীয় একটা জায়গায় থাকবেন, উনি ডিসিশন মেকারদের একজন হবেন, উনি ক্রিকেটের ডেভেলপমেন্ট করবেন। কিন্তু মুশকিলটা কি হলো, ফাহিম ভাই বোর্ডে যাওয়ার পরে তিনি যে দায়িত্বটা পেলেন বা যে দায়িত্বটা নিলেন, যেভাবেই বলেন, যে দায়িত্বটা নিলেন, সেটা আসলে ওনার জায়গা না। উনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হইলেন এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হওয়ার জন্য বেশ আগ্রহ দেখাইলেন। এই জিনিসটা একেবারে শেষে গিয়ে আলোচনা করব যে এই জিনিসটা কেন ঘটলো। কিন্তু সেটা কোনোভাবেই ফাহিম ভাইয়ের জায়গা না, ফাহিম ভাইয়ের জায়গা না। আমি নিশ্চিত আপনারা ক্রিকেট অপারেশনস কি এটা প্রায় সবাই বোঝেন, তারপরে একটু অল্প কথায় যদি বলি, এটা ক্রিকেট এক্সপার্টের কোনো জায়গা না। ক্রিকেট অপারেশনসটা হচ্ছে, আমি বলি, একটা ক্রিকেট বোর্ডের নিউক্লিয়াস টিম, কিন্তু সেখানে ক্রিকেট এক্সপার্টাইজ দেখানোর তেমন কোনো সুযোগ নাই। এটা মূলত আমি একটু মজা করে বলি যে একটা লজিস্টিক টিম, বা তাদের কাজ হচ্ছে লজিস্টিক কাজই বেশি। সেটা হচ্ছে যে আপনি ন্যাশনাল টিম কোথায় যাবে, কি খাবে, কোন বিমানে উঠবে, টিকিটটা কবে কাটবে, ভিসা কবে হবে, এই সব ব্যাপার হচ্ছে তাদের ছোটোখাটো কাজ, দৈনন্দিন কাজ। এছাড়া বড় বড় কাজের মধ্যে পড়ে হচ্ছে আইসিসির সঙ্গে এফটিপি নিয়ে, ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়ে নেগোসিয়েশন, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, বায়োল্যাটারাল সিরিজ আয়োজন, ওইটা কোন ভেন্যুতে হবে, কি হবে, ন্যাশনাল টিমের জন্য উইকেটের স্ট্যান্ডার্ড কেমন হবে, এগুলো কমিউনিকেট করা সব ডিপার্টমেন্টের মধ্যে, ন্যাশনাল টিমের কী কী সাপোর্ট লাগবে সব ডিপার্টমেন্টকে জানানো, এবং খানিকটা নেগোসিয়েশন। সেই নেগোসিয়েশনটা হচ্ছে কখনো বোর্ডের সঙ্গে, কখনো এক্সটার্নালি অন্য বোর্ডের সঙ্গে, যে আমার প্রপারলি একটা সিরিজ দাও, 3 ম্যাচের জায়গায় 5 ম্যাচ খেলে অমুক তমুক, এগুলো পুরোটাই প্রায় লজিস্টিক্যাল কাজ। ক্রিকেটের কাজ একেবারে নাই তা না, এই যে কোচ নিয়োগ দেওয়াগুলো ক্রিকেট অপারেশনসের কাজ,
ক্যাপ্টেন নিয়োগ দেওয়া, এটুকু ক্রিকেট অপারেশনসের কাজ। সিলেক্টরদের বাছাই করা, এটা ক্রিকেট অপারেশনসের কাজ। এটুকু আসলে বলতে পারেন যে ক্রিকেট অপারেশনস যদি 100 ভাগ কাজ করে তার মধ্যে এই 10% কাজ হচ্ছে ক্রিকেটিং। বাকি পুরোটা খুব যান্ত্রিক, বোরিং এবং লজিস্টিক্যাল কাজ। আমি বারবার যেটা বলি, লজিস্টিক্যাল কাজ। এটা আসলে কিছু লোকের ওই যান্ত্রিকভাবে কাজগুলো করতে হবে। এটার মধ্যে মেধা দেখানোর কিছু নাই। মেধা দেখানোর আছে আসলে কোচ নির্বাচন, ক্যাপ্টেন নির্বাচন, সিলেক্টর নির্বাচন, এই জায়গাগুলোতে। তো দেখেন, এই কাজগুলো কখনোই ক্রিকেট অপারেশনস আসলে একা করে না। এগুলো বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে একটা কোর গ্রুপ করে ডিসিশন নেয় যে কোচ কাকে করা হবে, ক্যাপ্টেন কাকে করা হবে, বা সিলেক্টর কাকে করা হবে। এগুলো আসলে ক্রিকেট অপারেশনস একা সিদ্ধান্ত নেয় না। ফলে ফাহিমের মতো, নাজমুল আবেদিন ফাহিমের মতো ক্রিকেট গুরুর ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হওয়া হচ্ছে তার মেধার অপচয়। প্রথমত আমি এটা মনে করি, বাংলাদেশের ক্রিকেটের কি ক্ষতি হচ্ছে সেটা তো হচ্ছে, আমাদের জন্য বিরাট লস। এরকম একটা ব্রেনকে আমরা এরকম একটা যান্ত্রিক জায়গায় পাচ্ছি, এটা তো কোনো কাজে লাগতেছে না। ধরেন আপনি এখন হকির বিশ্বসেরা খেলোয়াড়কে এনে ক্রিকেটে বল করাচ্ছেন, কোনো কাজে লাগবে? এটা কোনো কথা হইল? আপনি তার কাছ থেকে কি পাবেন? আপনি তার গালাগালি শুরু করবেন যে ও কোনো খেলোয়াড়ই না, অমুকি না, তমুকি না। ও তো হকির বিশ্বসেরা খেলোয়াড় রে ভাই, ও তো ক্রিকেটের বোলার না। ঘটনাটা হচ্ছে একেবারে তাই। ফাহিম ভাই হচ্ছে একজন ক্রিকেট এক্সপার্ট, ক্রিকেট গুরু। তার এখানে কাজটা কি আমারে বলেন? এইরকম একটা লজিস্টিক্যাল ডিপার্টমেন্টে তার কাজটা কি? আসলে তো কাজ দেয়। এখন তার কাজটা কোথায়? তার কাজটা হচ্ছে প্রথমত হচ্ছে গেম ডেভেলপমেন্টে, যেখানে তিনি দীর্ঘকাল ছিলেন, গেম ডেভেলপমেন্টের ম্যানেজার ছিলেন। এখানে আজকে উনি যদি চেয়ারম্যান থাকতেন, ওটা হচ্ছে তার প্রকৃত জায়গা, মানে যেটা ঠিক করে দেয় বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে কোথায় যাবে। ওনাকে বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে, দেশের ক্রিকেট কোথায় কোথায় ছড়ানো হবে, কিভাবে ছড়ানো হবে, নানা রকম পরিকল্পনা করবেন। মানে আমি বারবার যেটা বলি না, যে একজন ক্রিকেট ডিরেক্টর, অনেকটা ক্রিকেট ডিরেক্টরের রোল উনি প্লে করতে পারতেন। এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ডকে এখানে আরেকটু প্রোঅ্যাক্টিভ হয়ে শুধু গেম ডেভেলপমেন্ট না, 3টা বিভাগ আসলে একটা মহাবিভাগের মতো করে সেইটার দায়িত্ব ফাহিম ভাইকে দেওয়া উচিত। সেটা হচ্ছে গেম ডেভেলপমেন্ট, এজ লেভেল ক্রিকেট এবং এইচপি। এইচপি আর গেম ডেভেলপমেন্ট ফাহিম ভাই ভালো কোনো বাঙালি সংগঠক, বাঙালি কর্মকর্তা সামলাইতে পারবে না। এটা আমি আপনাকে লিখে দিতে পারি। গেম ডেভেলপমেন্ট তো উনি প্রুভ করে আসছেন। মানে এই যে 2020-এর যে বিশ্বকাপ জিতলো, যে আন্ডার 19 দলটা, ওই দলটার তো গঠন শুরু হয়েছিল ফাহিম ভাইয়ের আমলে। ফলে ওই ব্যাপারগুলোতে তো তার দারুণ দক্ষতা আছেই। এই যে সুজন বাইরে দিয়ে এটা করানো, ওটা করানো, এই কোচ খোঁজা, তৃণমূল পর্যায়ের কোচদের বিভিন্ন অপারেশন বুঝায় দেওয়া, এগুলো ফাহিম বাচ্চা ভালো কেউ পারে না। বিভিন্ন প্ল্যানিং, ডিজাইনিং, যে আগামী 5 বছরে আমাদের বাচ্চারা এইসব করবে, অমুক তমুক। সঙ্গে হি ইজ এ এইচপি এক্সপার্ট, যেটা অনেকে ভুলে যান। বাংলাদেশের প্রথম এইচপি কাঠামো কিন্তু রিচার্ড ম্যাকেন্স আর ফাহিম ভাইয়ের করা। ফাহিম ভাই কিন্তু বাংলাদেশে প্রথম ক্রিকেটে আধুনিকতা আনছেন, যেটা প্রমাণ আপনারা দেখছেন সাকিব, তামিম, মুশফিক থেকে শুরু করে আমাদের প্রথম যে আধুনিক ব্যাচটা, এটা তার হাত থেকে চলে আসছে। সেটা কিভাবে আসছে? এটা কি দৈবক্রমে হয়েছে? উনি তো বিকেএসপি টিচার না তখন, তাহলে এটা কিভাবে হয়েছে? হচ্ছে ওনরা এইচপির কাঠামো তৈরি করছেন বাংলাদেশে, ওনরা হচ্ছে একটা পায়োনিয়ার। উনি আর রিচার্ড ম্যাকেন্স সাবেক অস্ট্রেলিয়ান কোচ, সে অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সেলেন্সের একসময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। দুজনে মিলে এটা করছেন। ফলে এইচপিও তার হাতে থাকা উচিত। আর এজ লেভেলকে কেন গেম ডেভেলপমেন্ট থেকে এতটা আলাদা করে ফেলা হলো এটা আমি জানি না। এজ লেভেল অবশ্যই আসলে এই 3টার জিনিস সে সঙ্গে থাকা উচিত, এবং এটাই আসলে ফাহিমের জায়গা। এখানে তার ফিলোসফি দেখানোর সুযোগ আছে, ইনোভেশন দেখানোর সুযোগ আছে, তার ওই যে মেন্টরশিপ এটা করার সুযোগ আছে, কোচদেরকে সরাসরি ব্রিফ করার সুযোগ আছে, ডিজাইন করবেন, ক্রিকেটারদের লাইফস্টাইল ডিজাইন করবেন। উনি তো আমাকে দেওয়া ইন্টারভিউতেই বলছেন যে ক্রিকেট ইজ নট অনলি ব্যাট অর বল, এটা তো একটা লাইফস্টাইল। এইটা নিয়ে কাজ করবেন না আপনি এইসব জায়গায়, এজ লেভেলে কাজ করবেন, গেম ডেভেলপমেন্টে কাজ করবেন, এইচপিতে কাজ করবেন। এখন ঘটনা হচ্ছে, তাহলে ফাহিম ভাই ক্রিকেট অপারেশনসে কি করতেছেন? কে নিয়ে আসছে তাকে? ফাহিম ভাই নিজেই আসছেন। এইটা আসলে একটা খুব, মানে এখন যে কথাটা বলবো একটু স্পর্শকাতর এই আলোচনাটা, সেটা হচ্ছে যে বাঙালি জাতির বা পৃথিবীতেই সম্ভবত একটা হিউম্যান সাইকোলজি হচ্ছে বড় পদ চান, নামে বড় পদ। আমি কোন পদের সঙ্গে ভালো যাই, এটা আসলে মানুষ একটা পর্যায়ে হঠাৎ করে ভুলে যায়।
আমি যেটা দেখছি আমার এই এত বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে, আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতা মন্ত্রিত্ব চাওয়ার চেয়ে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সি চান বেশি। এটা কারণ কি বলেন তো? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এরকম তিনটা বড় পদ যদি বাদ দেন ক্যাবিনেটে, তাহলে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছাড়া কেউ বেশি এত মিডিয়া কাভারেজ বা এত গুরুত্বপূর্ণ বাংলাদেশে পায় না। শুধুমাত্র প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কাছাকাছি কাভারেজ পেয়ে থাকে। কখনো কখনো প্রধানমন্ত্রীর চেয়েও বিসিবি প্রেসিডেন্ট বেশি কাভারেজ পায়। ফলে লোকেরা দেখবেন বিসিবি প্রেসিডেন্ট খুব হইতে চায়। যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ওই দলের খুব গুরুত্বপূর্ণ মেম্বার চায় বিসিবি প্রেসিডেন্ট হইতে। একই রকম বিসিবিতে যারা ডিরেক্টর হন তারা যখন বোঝেন যে বিসিবি প্রেসিডেন্ট হইতে পারতেছি না, ওটা তো হয়ে গেছে ডিসিশন, তাহলে কোন কমিটির চেয়ারম্যান হব, তখন তারা ঘুরে ফিরে এই ক্রিকেট অপারেশনসে টার্গেট করেন। বা মনে হয় যে একটাই মাত্র কমিটি আছে কাজ করার। সবাই যতজন ডিরেক্টর হয়ে আসে আপনি সবার গোপন ব্যালটে ভোট নেন, সবার প্রথম টার্গেট হচ্ছে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নিব। কারণ কি? কারণ জাতীয় দল এটার আন্ডারে। জাতীয় দলের সম্পর্কিত কোনো ইস্যু হলে মিডিয়াতে কথা বলতে ডাকবে আমাকে। আর জাতীয় দলের ভালো মন্দ সবকিছুর ক্রেডিট নিতে পারবো। মন্দের তো আর ক্রেডিট হয় না, ভালোর ক্রেডিট নিতে পারবো। মানে বিরাট একটা চেয়ার, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, এটা চিরকাল। এখন ফাহিম ভাই তো সাধারণের একজন না। ফলে ফাহিম ভাই ঠিক কি কারণে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হওয়ার জন্য এত জেদাজেদি করলেন, এত জোর করে বসলেন, এটা আমি জানি না। আমি আসলে যখন শুনলাম, এটা তো শুরু হলো ফারুক ভাইয়ের আমলে। ফারুক ভাই যখন প্রেসিডেন্ট, ফারুক ভাই শুধু ফাহিম ভাইয়ের ক্রিকেট অপারেশনস নিতেই হবে এই কারণে স্ট্যান্ডিং কমিটি ডিক্লেয়ার করতে পারতেছিল না। তার প্রেসিডেন্সি চলে আসছে, তার বোর্ড কাজ শুরু করে দিচ্ছে, কোনো কমিটি ডিক্লেয়ার হচ্ছে না, এ নিয়ে লেখালেখি হচ্ছে। আমরা ভেতরে জানি সমস্যা একটাই, ফারুক ভাই ফাহিম ভাইকে ক্রিকেট অফিস দিতে চাচ্ছে না, আর ফাহিম ভাই ক্রিকেট অফিস ছাড়া কাজ করবে না। এরকম একটা অবস্থা, অচল অবস্থা। এমন হলো ফাহিম ভাই পদত্যাগ করে ফেলবেন, এত গুরুতর পরিস্থিতি তৈরি হলো। অবশেষে তাকে ক্রিকেট অফিস দেওয়া হলো। আমি জানি না ফাহিম ভাইয়ের এখানে টার্গেটটা কি। ফাহিম ভাই সারা জীবনের যে এক্সপার্টাইজ, তাতে যদি ফাহিম ভাই গ্রাউন্ডস কমিটিও নেন তাতেও সেটা মন্দ হয় না, কারণ ওখানেও তার এক্সপার্টাইজ আছে। কিন্তু একটা যান্ত্রিক কমিটি, যে কমিটিতে আপনার মেধা দেখানোর সুযোগ নাই, এটা চেয়ারম্যান হওয়ার আগ্রহ না কেন এত বেশি, এটা আমি ঠিক পরিষ্কার না। একটা হতে পারে যে মনের ভিতরে একটা জিনিস থাকতে পারে যে ন্যাশনাল টিমে যারা খেলে টেলে এদেরকে যদি মেন্টরশিপ করে ন্যাশনাল টিমের পারফরমেন্স ভালো করা যায়। মানে সবচেয়ে কষ্ট করে আমি যে ইতিবাচক দিকটা ভাবতে পারলাম সেটা হচ্ছে এইটা, যে উনি ন্যাশনাল টিমের সঙ্গে মেন্টরশিপ করবেন। কিন্তু ক্রিকেট অফ চেয়ারম্যানের তো মেন্টরশিপ করার কোনো সুযোগ নাই। আপনি সেটা করতে গেলে তো কোচ বলবে এটা অনধিকার চর্চা। আমি মিডিয়াতে বলবো যে আপনি কেন এটা করেন, আপনি ন্যাশনাল টিমের সঙ্গে কেন কথা বলেন? ন্যাশনাল টিমের খেলোয়াড়রা তো ক্রিকেট অফ চেয়ারম্যানের কথা শুনতে বাধ্য না। আপনি একজন বোর্ড ডিরেক্টর, আপনি একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আপনি ড্রেসিং রুমে ঢুকবেন না। এই যে আজকে নিয়ে আপনারা নিয়ে যেসব মানে ছেলে মানুষের কথাবার্তা মিডিয়াতে আসে, এগুলো আমাদের ভালো লাগে? আপনাকে মানে কি বলবো, টিএডিএ ডিরেক্টর নাম দিয়ে মিডিয়াতে লেখা হয়, এটা কত বাজে ব্যাপার। আসলে তো আপনার কেন দরকার সব টিমের সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার? ক্রিকেট অফ চেয়ারম্যানের তো ক্রিকেটারদের পারফরমেন্স কাছ থেকে দেখার কোনো দরকার নেই। আপনি তো সিলেক্টর না, সিলেক্টররা আপনার কথা শুনতে বাধ্য না। আপনি সিলেক্টরদের সিলেক্ট করে ছেড়ে দিবেন, সিলেক্টররা স্বাধীনভাবে কাজ করবেন। এখন পারফরমেন্স কেমন হচ্ছে, ন্যাশনাল টিম কেমন করতেছে, এটার জন্য বোর্ড ডিরেক্টর হিসেবে বা ক্রিকেট অফ চেয়ারম্যান হিসেবে টিমের সঙ্গে ট্যুর করার কোনো দরকার নাই, কোনো বাধ্যবাধকতা নাই। এক দুবার শখে যেতে পারেন, প্রায় ট্যুর করা এটা তো আপনার ডিউটির মধ্যে পড়ে না। আপনি যদি এই ডিউটিতেই থাকতে চান তাহলে তো আপনাকে যেতে হবে ন্যাশনাল টিম রিলেটেড কোনো একটা জবে। আপনার তাহলে জব নিতে হবে, আপনি কোচ হিসাবে জয়েন করেন, সেটা আলাদা পদ। কিন্তু আপনি বসবেন ক্রিকেট অফ চেয়ারম্যানের পদে কিন্তু কাজ করতে চাইবেন টিমের সঙ্গে, এটা তো কনফ্লিক্ট হয়ে যাবে। এটা একদম কনফ্লিক্ট হয়ে যাবে। আমরাই লিখতেছি বা লিখবো, আমি হয়তো এখন লিখি না, সাংবাদিকতা করি না, তাই এগুলো বলতেছি না বা লিখতেছি না। যারা লিখতেছে তারা তো অন্যায় করতেছে না। আসলে কি বলে, এথিক্স কি বলে। ইভেন পাপন ভাইও যখন টিম নিয়ে কথা বলতো তখন আমরা এগুলো বলতাম না যে বোর্ড প্রেসিডেন্ট এটা করতে পারে না, বোর্ড প্রেসিডেন্ট কখনোই একাদশ নিয়ে কথা বলবে না, সে কখনোই পারফরমেন্স নিয়ে কথা বলবে না। আজকে বুলবুল ভাই দেখেন, বুলবুল ভাই তার এথিক্সে কতখানি শক্ত। বুলবুলের প্রতি তো আমার দারুণ রেসপেক্ট তৈরি হয়েছে কথাটা শুনে, যে আমি তো শুরু থেকে ধরে নিয়েছিলাম যে আমি ন্যাশনাল টিম নিয়ে না গলাবই না। আজকে এই পরিস্থিতি বলে নিতান্ত বাধ্য হয়ে অল্প সময়ের জন্য মনে হয় একটু গলাবো, তারপরে আবার উইথড্র করে নিব নিজেকে। হ্যাঁ, বোর্ড প্রেসিডেন্ট আসলে ন্যাশনাল টিমের আশেপাশে যাবেই না,
একই রকম ক্রিকেট অফ চেয়ারম্যানও তাই। আপনার ক্রিকেটে আসলে কিছু করার নাই। ফলে যেটা হচ্ছে, তাহলে ক্রাইসিসটা কি হচ্ছে? মানে এতক্ষণ তো আমি বললাম ভুল লোক ভুল জায়গায় আছে। এবার আছি ক্রাইসিসটা কেন হচ্ছে? ক্রাইসিসটা হচ্ছে যে এখানে যে যান্ত্রিক কাজগুলো, এই কাজগুলো একজন ক্রিকেট এক্সপার্ট করতে গেলে যা হওয়ার কথা তাই হয়েছে। মানে এখানে আবার আমি বলি, আপনি যদি একজন সাহিত্যিককে কোনো একটা কোম্পানির ফোরম্যান বানায় দেন বা ম্যানেজার বানায় দেন, তাহলে তিনি যেমন ওই জায়গাটা ভজকটও বাদায় ফেলবেন, তিনি জিনিসগুলো ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে দেখতে গিয়ে পুরো জিনিসটা আওলায় ফেলবেন। এই কাজটাই এখানে হয়েছে। ধরেন দেবব্রত খুব ভালো বকবক করে, দেবব্রত 20 বছর ধরে সাংবাদিকতা করে, আর তাই বলে দেবব্রতরে আপনি সত্যি সত্যি কোনো জায়গায় গুরুত্বপূর্ণ কোনো কর্পোরেট বডির কোনো একটা দায়িত্ব দিবেন, যেখানে আসলে লজিস্টিক কোনো কাজ করা লাগে, টেকনিক্যাল কোনো কাজ করা লাগে? আওলায় ফেলবো না। আমি দেখা যাবে রামের বদলে শ্যামরে বসায় দিচ্ছি, শ্যামের বদলে জাফর ইকবালের একটা বই আছে, স্কুলের নাম পথচারী। দেখেন যে এই টাইপের ভজকট কিরকম বাদে আপনি যদি একটু উল্টাপাল্টা করে ফেলেন। তাই হয়েছে। ফাহিম হয়তো মনে হয়েছে যে না, শান্ত চলে না, শান্ত ওর যে ক্রিয়েটিভিটি লেভেল ওটা ক্যাপ্টেন্সির সঙ্গে যায় না। উইদাউট নোটিশ সে প্রেস কনফারেন্স চলা অবস্থায় শান্তরে সরায় দিছে। একের পর এক এইরকম ভজকট সিদ্ধান্ত হচ্ছে। এগুলো ফাহিমের দোষ না, কারণ হচ্ছে ফাহিম ভাই এটার সঙ্গে অভ্যস্ত না, ফাহিম ভাইয়ের এক্সপার্টাইজ এই জায়গায় না। এই জিনিসটা আসলে ফাহিম ভাইকে সবার আগে মেনে নিতে হবে। এটা বুলবুল ভাই অ্যাকনলেজ করছে, কিন্তু সাহস পাচ্ছে না, বা নানা রকম পলিটিক্যাল কূটনৈতিক নানা রকম কারণে বুলবুল ভাই হয়তো ফাহিম ভাইকে ওখান থেকে সরাইতে পারতেছে না, সরানোর কথাও বলতে পারতেছে না। যে কারণে ফাহিমের মাথার উপরে এখন বুলবুল ভাইয়ের নেতৃত্বে একটা 5 সদস্যের না 4 সদস্যের কমিটি বসতেছে। এটা কি ফাহিমের জন্য সম্মানজনক হচ্ছে? ফাহিমের আগে সবার আগে অ্যাকনলেজ করতে হবে যে বুলবুল যেটা করছে এটা বাধ্য হয়ে করছে। আমাকে পারতেছে না সরাইতে দেখে বাধ্য হয়ে একটা ছায়া কমিটি করলো, জাতীয় দল পরিচালনা কমিটি। এটা ফাহিমের জন্য অবমাননাকর, পুরো সিস্টেমটার জন্য অবমাননাকর। কিন্তু বুলবুল ভাই ছাড়া কিছু করা ছিল না। বুলবুল ভাই ফাহিম ভাইয়ের মতো একজন ক্রিকেট গুরুরে গিয়ে বলতে পারে না যে ফাহিম ভাই আপনি পদটা ছাড়েন, এই পদে আপনি আছেন বলে এই গোলমালটা লাগতেছে। ফাহিম ভাইকে অ্যাকনলেজ করতে হবে সবার আগে। আমাদের দেশের সবচেয়ে বড় ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে এটা সবার আগে বোঝার কথা ফাহিম ভাই, যে এই চেয়ারটা আমার না, আমার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ চেয়ার আছে। বুলবুল ইয়ে করো, এজ লেভেল, গেম ডেভেলপমেন্ট, এইচপি, তিনটারই দায়িত্ব আমার হাতে দাও। কাল সকাল থেকে দেখো আমি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ বদলায় দিই। সেই দিনটার অপেক্ষায় থাকলাম ফাহিম ভাই। বুলবুল ভাই অ্যাকনলেজ করছে, আমার ধারণা আপনিও অ্যাকনলেজ করে ফেলছেন মনে মনে। সেইটা আপনি বুলবুল ভাইকে ফোন দিয়ে বলেন যে বুলবুল এই ক্রিকেট অফার্স আমার জায়গা না, এই সব কাগজ সই করা, কাগজে সূচি দেখে বেড়ানো, এইটা আমার কাজ না। আমি দেশের ক্রিকেটের উন্নয়ন করতে চাই, সেটার জন্য এই 3টা কমিটি আমার দরকার, আমার কালকে এই 3টা কমিটি বুঝাই দাও। যদি না দেয় আপনার হয়ে রাস্তায় নামবো আমরা। সত্যিকারে ক্রিকেট উন্নয়নের জায়গায় আপনাকে দরকার ফাহিম ভাই। সময় তো খুব মারাত্মক বেশি না, আপনার বয়স হচ্ছে, সব কিছু দ্রুত আগায় যাচ্ছে। এই সময় আপনার মেধাটা যদি প্রকৃত ক্রিকেট উন্নয়নে না লাগে, তাহলে আজকে ন্যাশনাল টিমের পারফরমেন্সের চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে ওইটা। আপনার মেধাটা ইউজ করতে পারতেছি না আমরা। যাই হোক, শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ফাহিমের জন্য শুভেচ্ছা, বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভেচ্ছা।